৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের থেকে বাংলাদেশের মানুষ নতুন একটা বাংলাদেশ উপহার পায় এবং এই বাংলাদেশের মানুষ আশা করেছিল এই ছাত্রই বাংলাদেশের হাল ধরবে এবং বাংলাদেশকে একটা উন্নতশীল রাষ্ট্র বানাবে। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে একটা মাসের মাথায় এই ছাত্রদেরকে সাধারণ জনগণ চোখের কাঁটা ভাবতে শুরু করলো। চলুন আজকের এই ভিডিওতে তাই জানা যাক। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে ১৩ জন সদস্যের একটি দল বঙ্গভবনে গিয়ে হাজির হন মহামান্য রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে। তখন তাদের সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিমুদ্দিন স্যার। সেদিন থেকে এই আন্দোলন নিজেদের অংশীদারিত্ব দাবি করে অনেকেই। বঙ্গভবনে ডাক না পাওয়ায় ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেন অনেকেই। সরকার পতনের পর এত সমন্বয়কের ভিড়, এত দাবি দেওয়া নতুন নতুন ঝামেলার জন্ম দিতে থাকে এবং সমন্বয়ক পরিচয় অনেকে অনেক জায়গায় অপরাধমূলক কর্মকাণ্ড করে বসে, যেমন মিষ্টির দোকানে মিষ্টির দাম না দেওয়া, বাস শ্রমিককে মারধর, সমন্বয়কদের বিভিন্ন জায়গায় ভুয়া কমিটি তৈরি করা, সমন্বয়কের ব্যানার ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করতে থাকে অনেকেই। অবস্থা এত বেগতিক হতে থাকে যে মিডিয়ার সামনে এসে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলে, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে তাকে ধরে আপনার সাথে সাথে আইনের হাতে তুলে দিন। এবং পুলিশ বেশ কিছু ভুয়া সমন্বয়ককে গ্রেপ্তারও করে। এখন চলুন ২৫শে আগস্ট সন্ধ্যার দিকে ফিরে তাকানো যাক। বেশ কিছুদিন ধরে চাকরির জাতীয়করণ ও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছিল আনসার সদস্যরা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আনসার সদস্যরা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আনসার সদস্যদের ভিড়ও বাড়তে থাকে। দুপুরের ভিতরে প্রায় ১০,০০০ আনসার সদস্য সচিবালয়ের মেইন ফটকে অবস্থান নেয় এবং তার আশপাশের সড়ক অবস্থান নেয় এবং তারা আন্দোলন করতে থাকে। তারা বলতে থাকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না এবং সচিবালয় রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন এবং তারা দাবি মেনেও নেয়। আনসার সদস্যের দাবি মেনে নেওয়ার পরেও তারা তাদের প্রতিনিধিদের দাবি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যায় এবং ছাত্র সমন্বয়করা যখন বুঝাতে যায় তখন আনসাররা তাদের উপরে চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। এবং এই সংবাদটা যখন ছড়িয়ে পড়ে তখন আশপাশের ছাত্ররা গিয়ে সেখানে অবস্থান নেয় এবং দুই পক্ষের ভিতরে শুরু হয় তুমুল সংঘর্ষ। এক পর্যায়ে আনসার সদস্যরা পালিয়ে যায় এবং গ্রেপ্তার হয় ৩৫০-এর মতো আনসার সদস্য সেনাবাহিনীর হাতে। এই ঘটনা অনেক সাধারণ মানুষ প্রশ্ন করে যে সচিবালয় সারাদিন সমন্বয়কদের কি কাজ আর আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কেন এই ছাত্ররা করবে? এই ঘটনায় ছাত্রদের প্রতি সাধারণ মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়, কারণ সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়াকে মোটেও পছন্দ করে না। একটি পত্রিকার তথ্য অনুযায়ী ৮৭৫ জন নিহতের সংখ্যা এবং আহতের সংখ্যা ৩০,০০০-এরও বেশি। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যাটা হয়তো আরো বেশি হতে পারে। যেখানে প্রধান সমন্বয়করা সরকারি প্রটোকলে বিভিন্ন জায়গায় সমাবেশ করে বেড়াচ্ছে, সেখানে এখনো অনেক শিক্ষার্থী সরকারি হাসপাতালে বিছনায় বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। টাকার জন্য অনেকেই করাতে পারছে না উন্নত চিকিৎসা। এছাড়াও বিভিন্ন স্থানে ছাত্রদের ভিতর তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আন্দোলনে কাদের অবস্থান বেশি ইত্যাদি নানা রকমের বিষয় নিয়ে বিভেদ বেড়েই চলেছে। অনেক সাধারণ মানুষ বলছে এই আন্দোলনে তারাও ছিল, কিন্তু বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হচ্ছে না। এই আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন, কিন্তু ছাত্ররা সাধারণ মানুষের এই আন্দোলনকে কোনো ক্রেডিটই দিচ্ছে না। আন্দোলনের কৃতিত্বকে তারা নিজেদের হাতে বন্দী করতে যাচ্ছে। এতে করে শুধু সাধারণ ছাত্র জনতা নয়, বিভিন্ন রাজনৈতিক দল বেশ খেপেছে। বিভিন্ন স্থানে সমন্বয় ও ছাত্র প্রতিনিধি সম্মেলনে বেশ গন্ডগোল বেঁধেছে। অনেক সময় প্রোগ্রামকে অসমাপ্ত রেখেও ফিরতে হয়েছে তাদেরকে। বেশ কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে একটু রম্য বক্তব্য দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এতে করে বিএনপির মনেও ছাত্র সমন্বয়কদের নিয়ে বেশ ক্ষোভ বেড়েছে। ফলে একে একে সব দিক থেকে সমর্থন হারাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। খুব সম্ভবত ছাত্র আন্দোলনের নেতাদের বেশ ভুল রয়েছে। ৫ আগস্ট পর্যন্ত তারা যা করছিল সেটা ছিল আন্দোলন, কিন্তু এখন তারা যেটা করছে সেটা হচ্ছে রাজনীতি। আর রাজনীতি করার জন্য রাজনৈতিক ভাষা বেশ গুরুত্বপূর্ণ। বিরোধী মতকে আওয়ামী লীগ বলে ট্যাগ দেওয়াকে সাধারণ মানুষের মনকে অনেক ক্ষুব্ধ করেছে এই জিনিসটা। তারা বলছে এই কাজটা তো এক সময়
ফ্যাসিস্ট শেখ হাসিনা করত, জামাত বিএনপি রাজাকার বলে ট্যাগ দিত, সেই একই কাজ এই ছাত্ররাও করছে। বিরোধী মতকে কিন্তু তারাও এখন আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে। গত আগস্ট মাসের শেষের দিকে আমরা জানি বাংলাদেশের পূর্ব অঞ্চলে বন্যায় বেশ তীব্র আকার ধারণ করে, ফলে সাধারণ মানুষের ব্যাপক প্রচেষ্টায় সেখানে ত্রাণ কার্যক্রমের কোনো ঘাটতি ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ জনগণ বিপুল পরিমাণের টাকা দান করেন। সেই আর্থিক হিসেবে স্বচ্ছতা নিয়েও সাম্প্রতিক সময়ে বেশ প্রশ্ন উঠেছে। বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে ত্রাণ তহবিলে 9,35,00,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় চাইলে সেগুলো যে কেউ আত্মসাৎ করতে পারবেন না বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও এর সাথে রয়েছেন। তিনি সহ আরো 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া যে কেউ এই টাকা তুলতে পারবে না বলে জানিয়েছেন সমন্বয়করা। এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু এই টাকা ব্যাংকে কেন? ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকাই পরিকল্পিতভাবে ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পিছনে কারণ কি? কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থের সহায়তা দরকার পড়ে, এমনটাই জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন ক্ষতিগ্রস্তদের সেই অর্থ দিয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বন্ধুরা, এখন আপনাদের কাছে কি মনে হয় এই ছাত্র আন্দোলনের পর আমরা তো সবাই এই ছাত্র সমন্বয়কদের দেশের হিরো ভাবতে শুরু করেছি, এই ছাত্র সমন্বয়করা কি এখন পারবে তাদের আগের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে? এসব বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন তা নিচে অবশ্যই কমেন্টে জানাবেন।